কারণ আমি যে সত্যি ঘটনাটা বলতে যাব তার সঙ্গে কোক ক্যান ভীষণভাবে জড়িত, যেটা আমার টি শার্টে লেখা আছে, যেটা আমার এয়ার স্টাডেও লেখা আছে। তো সেই কারণে আজকে এটা আমি পড়েছি। হ্যালো সুকল্যাণ। ডিটেকটিভ কেভিন একটা ফোনের জন্য ভীষণভাবে ওয়েট করেছিল এবং খুব চাইছিল যে কিছু একটা আসুক, যেটা তার মনে সন্দেহ হচ্ছে, সেই সন্দেহটা যেন একটা দিক পায়। এই নয় যে ভুলভাল কোনো রকম কিছু, কিন্তু এভিডেন্স যেটা, সেটা যেন দোষীকে সাব্যস্ত করতে, দোষী সেটা প্রুফ করতে যেন সুবিধা হয়। একটা ফোনে, হ্যালো সোনালিদি, একটা ফোনে ডিটেকটিভ কেভিনের চোখ জল জল করে ওঠে, বলে হ্যালো, কি পজিটিভ? এই যে সম্প্রতিকালে আমাদের আরজি করের কেস, আমরা কোনো রকম সুরাহা পাচ্ছি না বলে 1 মাসের উপর হয়ে গেছে, আমরা ভীষণ মনের দিক থেকে কিন্তু আমরা ভেঙে গেছি। আমাদের অনেকের কথায় আসছে যে হয়তো কোনোদিনই আর ধরা পড়বে না দোষী, কিন্তু এমন অনেক দৃষ্টান্ত আছে যে একটু সময় লাগলেও প্রকৃত অপরাধী কিন্তু চাইলে, যদি রেড রাইডিং হুড না, এটা পড়ার কারণ আছে সোনালিদি। আজকে কোকা কোলার একটা ক্যানের ব্যাপার নিয়ে গল্প, যেটা একটা এভিডেন্স, একটা খুনের, একটা খুনিকে ধরতে খুব সাহায্য করেছিল। 30 বছর লেগে গিয়েছিল সেই কেসটা সলভ হতে, তাই 30 দিন নয়, তারা কিন্তু 30 দিনেও অধৈর্য হয়নি, 30 বছরে অধৈর্য হয়নি। লেগে থাকতে হবে, ঠিক ধরা পড়বে, আমি বিশ্বাস করি। ওপরালা আছে এবং ধরা পড়া তো উচিত, তাই না, প্রকৃত দোষীর। হ্যালো ইন্দ্রাণী, হ্যালো পলাশ। এটা আমি বলছি ওয়াশিংটনের একটা ঘটনা, একনে শহর, যেখানে 247 জন মাত্র বাসিন্দা। ওয়াশিংটনের একটা ছোট্ট শহর, 247 জন বাসিন্দা, তাহলে বুঝতেই পারছো 247 জন যেখানে বাসিন্দা। 1989 সালের ঘটনা, 1989। এই কজন বাসিন্দা প্রত্যেকেই প্রত্যেককে চিনত এবং এতটাই একে অপরের সঙ্গে কানেক্টেড ছিল, একে অপরকে এতটাই বিশ্বাস করতো যে এমনকি কোথাও যাওয়ার সময় তারা একে অপরের ভরসায় বাড়িঘর তালা পর্যন্ত লাগাতো না। মানে যেটা কিনা আমাদের শুনতে খুব অস্বাভাবিক লাগলো, সত্যি কথা। 1989 সালে এত একতা, ছোট্ট শহর একনে বলে 247 জন বাসিন্দা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে কানেক্টেড, প্রত্যেকেই প্রত্যেককে চেনে। সেখানে একটা ফ্যামিলি ছিল, 4 জনের, সুখী পরিবার বলতে ঠিক যা বোঝায় তাই। প্লেন স্ট্যাভিক একজন ভদ্রলোক, তার স্ত্রী মেরি স্ট্যাভিক এবং তার 3টে সন্তান, ম্যানলি স্ট্যাভিক, মলি স্ট্যাভিক এবং ছেলে লি স্ট্যাভিক। 5 জনকে নিয়ে সুন্দর সংসার। কিন্তু কে জানতো যে সুন্দর সংসারে একটা কি প্রচন্ড ঝড় আসতে চলেছে? কেউ বুঝতেও পারেনি, কারণ প্রচন্ড রকমের সুখী ছিল। তোমরা প্লিজ আমাকে জানাও, আমি তোমাদের দেখতে পাচ্ছি শুধু নামে, কিন্তু গুড ইভিনিং। আচ্ছা, তোমরা আমাকে জানাও যে আমার সাউন্ড এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। প্রত্যেক দিন ম্যানলি, মানে ওদের যে বড় মেয়ে, প্রত্যেক দিন কিন্তু মর্নিং ওয়াকে যেত, সঙ্গে থাকতো তার মা মেরি। কিন্তু কোনো কারণে 24শে নভেম্বর 1989, 24th নভেম্বর 1989, কোনো কারণে ব্রেকফাস্ট রেডি হয়নি। হয় না, আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়। থ্যাংক ইউ সোনালিদি। হ্যাঁ, বিশাল একই। হ্যাঁ, এটা একদম। কিন্তু এই লোগোটা আজকে পড়ার কারণ হচ্ছে
এই কোকা কোলার ক্যান নিয়ে একটা কেস সলভ হয়েছিল। সেই কেসটার ব্যাপারে বলছি বলেই আজকে আমি স্পেশাল ড্রেসে এসেছি, কারণ আমার গল্প বলার সঙ্গে যেন আমার পোশাক এবং আমার সাজ মিলে গেলে সেটা আরো বেশি আমার মনে হয় জীবন্ত লাগবে, কারণ গল্পটা একেবারেই সত্যি। তো 24শে নভেম্বর মেরি মানে ম্যানলির মা সেদিন আর মর্নিং ওয়াকে যেতে পারে না। ব্রেকফাস্ট রেডি হয়নি, বাড়ির গৃহিণীদের অনেক চাপ থাকে, তো তাই ম্যানলি একাই তার পোষ্যকে নিয়ে, তার প্রিয় পোষ্য, তার নাম ছিল কায়রা, প্রিয় পোষ্য কায়রাকে নিয়ে সে মর্নিং ওয়াকে যায়। ও মর্নিং ওয়াকে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে যেত, একটা নির্দিষ্ট মাঠের মধ্যে দিয়ে জগিং করতে 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 নুকস্যাক রিভার পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতো। এটা প্রত্যেক দিনের রুটিন ছিল। কিন্তু সেদিন 24শে নভেম্বর 1989 সালে রুটিনটা একটু বদলে গেল। একটু না, অনেকটাই। কারণ প্রিয় পোষ্য তাদের কায়রা ফিরে এলো একা, কিন্তু ম্যানলি বাড়ি ফিরল না। প্রথমে ওরা ভেবেছিল, মা বাবা প্রিন্স ট্যাভিক এবং মেরি ট্যাভিক ভেবেছিল যে হয়তো ম্যানলি কোনো বন্ধুর বাড়িতে গেছে বা কোথাও গেছে, কিন্তু এরকম তো হয় না যে প্রিয় পোষ্যকে একা ছেড়ে দিয়ে মা বাবাকে না জানিয়ে সে কোথাও যায়। কিন্তু আমরা অনেক সময় নিজের মনকে অজান্তেই ভুল সান্ত্বনা দিই, যখন আমরা খুব টেন্স থাকি নিজেরা ভালো থাকার জন্য, যে ঠিক আছে। কিন্তু সন্ধেবেলা পর্যন্ত যখন ম্যানলি বাড়ি ফিরল না, তখন কিন্তু ওদের মন শান্ত রাখার মতন আর কোনো রকমই ওদের কাছে আর মানে কোনো সান্ত্বনায় আর কোনো কাজ করলো না। এবং ওরা যেহেতু 247 জন বাসিন্দা ছিল ওয়াশিংটনের ওই একনে শহরে, প্রত্যেকের চেনা, ওরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে লাগলো যে ম্যানলি কাউরি বাড়িতে বেড়াতে গেছে কিনা। ইভেন নিজের ছেলে লিয়ের বন্ধুদের কাছে, আর একটা মেয়ে মলির বন্ধুদের কাছে এবং ম্যানলির বন্ধুদের কাছেও ওরা জনে জনে খোঁজ নিতে লাগলো যে কোথাও ম্যানলি গেছে কিনা। কিন্তু ম্যানলির কোনো খোঁজ পাওয়া গেল না। 247টা বাড়ি ছিল এবং 247টা বাড়ির চারটিখানি কথা না খোঁজ নেওয়া, তবুও ওই খোঁজ নিতে 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 অনেক রাত হয়ে গেল। পাগলের মতো, মানে সব জায়গায় তার মা বাবা গেল তা না, ম্যান্ডলির মা বাবা গেল তা না, পাড়ার প্রতিবেশীরাও, এই পাড়া থেকে ও পাড়া, এই পাড়া থেকে ও পাড়া, সবাই ছড়িয়ে পড়লো চারিদিকে যে মেয়েটা গেল কোথায়, মর্নিং ওয়াকে গেছিল প্রিয় পশু কায়রাকে নিয়ে, ফিরল না কেন। কিন্তু কোথাও পাওয়া গেল না। তখন তারা পুলিশের কাছে যায় এবং রীতিমতো সেখানে যাওয়ার পর, হ্যালো শুভজিৎ, হ্যালো রিয়া, হ্যালো সিঞ্জিনি, তারা পুলিশ যখন ছানবিন শুরু করে, পরের দিন ওই নুকস্যাক রিভার থেকে দেহ উদ্ধার হয়। শুধু দেহ উদ্ধার হয়েছিল ম্যানলির তা না, নিথর দেহ উদ্ধার হয়েছিল তো বটেই, দেহ উদ্ধার হয়েছিল কথাটার মধ্যে দিয়ে তো বোঝা যায় যে সে আর জীবিত ছিল না। তার গায়ে একটা সুতোর লেশ অবধি ছিল না এবং তার গোটা শরীরে অত্যাচারের চিহ্ন ছিল। এইটা ভাবতে তার মা বাবা শিউরে উঠেছিল যে তার মেয়ে মৃত্যুর আগে কি অসহ্য যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছিল। এবং তারপরে তাকে শারীরিক নির্যাতনের পর তাকে জলে শ্বাসরোধ করে পোস্টমর্টম রিপোর্টে বলা হয় যে তাকে হত্যা করা হয়। এবং যখন তার উপর শারীরিক অত্যাচার করা হচ্ছিল, তার উপর নৃশংসভাবে শারীরিক অত্যাচার করা হয় এবং তাকে রেপ করা হয়। কিন্তু ওই ম্যানলির শরীর থেকে যে ডিএনএ পাওয়া যায়, সে ডিএনএ তারা সংগ্রহ করে। ডিএনএ সংগ্রহ করে তারা কি করে, ওইটা 247 জনের একটা শহর, প্রত্যেককে, মানে যে কজন ছেলে মেম্বার, প্রত্যেকের
ডিএনএর সঙ্গে টেস্ট করা হয়, কিন্তু অদ্ভুতভাবে রহস্যজনকভাবে কাউরির সঙ্গে কিন্তু ডিএনএ স্যাম্পল মেলে না। আমি কেসটা কি খুব কমপ্লিকেটেড ভাবে বলছি? তোমরা কি কেসটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? তোমাদের যদি কেসটা শুনতে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা বলো, আমি রিপিট করছি। মানে কাউরির কি গল্পটা শুনতে কোনো অসুবিধা হচ্ছে আমাকে প্লিজ জানাও। আমি কি এতদূর পর্যন্ত যে বলছি তোমাদের বোঝাতে পেরেছি? কারণ এই সত্যি ঘটনাটা কিন্তু খুব বোঝার এবং মানে সাংঘাতিক কিন্তু জিনিসটা আমার সাংঘাতিক লেগেছে বলেই কিন্তু এটাকে আমি আজকে সিলেক্ট করেছি বলার জন্য। এটা এখনো পর্যন্ত কি তোমাদের কাছে ক্লিয়ার লাগছে যা বলেছি আমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অল ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সোনালি, থ্যাংক ইউ বিশালাক্ষী। তো এইবার 247 জনের মধ্যে যে কজন পুরুষ ছিল প্রত্যেকে ডিএনএ টেস্ট করা হলো, কিন্তু কাউরির সঙ্গে মিলল না। এইভাবে পুলিশ তো হাত পা গুটিয়ে বসে থাকার লোক নয় ওখানে। ওরা রীতিমতো খোঁজ খবর করতে করতে হঠাৎ করে একটা খবর পাওয়া গেল যে কেউ কেউ বলছে ম্যানলিকে সেদিন দেখেছে প্রিয় পোষ্য কায়রার সঙ্গে মর্নিং ওয়াকে যেতে, ফিরতে দেখেনি। অনেকে বলছে এই টাইমে দেখেছে, অনেকে বলছে এই টাইমে দেখেছি। এবার লাস্ট যারা বলছে যে সময় দেখেছে, মানে তার ধরো আজকে আমি যদি বলি ওকে 8:47 দেখেছি, তুমি যদি বলো 9:20 দেখেছো, কেউ যদি বলে 9:35 দেখেছি, তাহলে 9:35 যে দেখেছে সেই কিন্তু সব থেকে শেষে দেখেছে। তার কথাটা কিন্তু সব থেকে বেশি বিবেচ্য হবে, কারণ সে শেষটা দেখেছে যে লাস্ট অবধি ম্যানলি কোথায় ছিল। এবং লাস্ট অবধি ম্যানলিকে যেখানে দেখা গেছিল জগিং করতে, সেখানে একজন সন্দেহভাজন লোককে দেখা গেছিল এবং তার চেহারার ডেসক্রিপশন একজন দেয়। তার চেহারার ডেসক্রিপশন যখন পাওয়া যায় তখন অনেকে চিনতে পারে লোকটা কিন্তু একটা ভ্যাগাবান টাইপের লোক, নাম ডেভিড, এবং তার মোটেই স্বভাব চরিত্র খুব একটা ভালো না। এবং আর্টিস্টকে দিয়ে তার ছবি আঁকিয়ে প্রত্যেকটা দেওয়ালে সাটিয়ে দেওয়া হয় যে একে যেন ধরা হয় এবং একে যেন অ্যারেস্ট করা হয়, কারণ এই শিওরলি ওই ম্যান্ডিকে হত্যা করেছে। কিন্তু যেরকম মনে করা সেই রকমই কাজ। ওই ভব ঘুরে সন্দেহভাজন ডেভিড ধরাও পড়ে পুলিশের জালে, তাকে জেরা করা হয়, তার ডিএনএ স্যাম্পল নেওয়া হয়, কিন্তু তার ডিএনএ স্যাম্পলের সঙ্গে ম্যানলির দেহে ডিএনএ স্যাম্পলের মিল পাওয়া যায় না, তাই তাকে ছেড়ে দিতে পুলিশ বাধ্য হয়। এরপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ক্যালেন্ডারে পাতা পাল্টাতে থাকে, কিন্তু কেসটার কোনো সুরাহা পাওয়া যায় না। কেসটা পুলিশকে রীতিমতো ভাবিত করেছিল। ওই 247 জনের গ্রামের, ছোট্ট একটা গ্রাম না, ছোট্ট একটা শহরের লোক প্রত্যেককেই ভাবিত করেছিল, কিন্তু প্রত্যেকেই আস্তে আস্তে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছিল। কিন্তু যারা শেষ অবধি ভুলতে পারেনি তারা হচ্ছে ম্যানলির পরিবার, তার বাবা, তার মা, তার বোন, তার ভাই, কারণ তাদেরই তো গেছে, তাদেরই তো সর্বনাশ হয়েছে। এরপরে যারা ইনভেস্টিগেশনে ছিল সেসব অফিসাররা প্রত্যেকে বদল হয়, নতুন অফিসারও আসে যার নাম কেভিন বোহে। এবং যে ফোনটা রিসিভ করেছিল বলে আমি প্রথম গল্পটা স্টার্ট করলাম, যে কেভিন বোহে কেভিন ফোনটা রিসিভ করে এবং ফোনটা রিসিভ করে খুব খুশি হয়। এই কেভিন বোহেকে একজন অফিসার যে ইনভেস্টিগেশনের দায়িত্বে আসে। এরপরে বহু দিন বহু রাত চলে যায়, কেসটা কিন্তু কেভিনের মাথাতেই ছিল। 2018 একটা ওয়াটার পার্কে দেখা হয় হিডেন আর বহিলি বলে দুজন মহিলার, মধ্যবয়স্ক মহিলা, যারা কিনা ওই ম্যানলির ক্লাসমেট ছিল। এবং দুই বন্ধুর দেখা হয় ওয়াটার পার্কে হঠাৎ করেই, ভীষণ আনন্দ করে সারাটা দিন। এবং কথায় কথায় আমাদের যেটা হয়, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে আমাদের স্কুল লাইফের অনেক পুরনো স্মৃতি চলে আসে। তাতে আমাদের টিচারদের কথা চলে আসে, আমাদের ফেলে আসা ক্লাসরুম, ফেলে আসা করিডর, টিফিন,
তারপরে প্রিয় বন্ধুদের কথা চলে আসে। বন্ধুদের কথা আসতেই ওরা থেমে যায়, কারণ দুজনেরই একই সময় মনে পড়ে ম্যান্ডলির কথা। কিন্তু দুজনেরই শুধুমাত্র ম্যান্ডলির কথা মনে পড়েই যদি দুজনে থেমে যেত, তাহলে এটা কোনো ঘটনাটা সুরাহার দিকে যেত না। ওদের মনে পড়ে ম্যান্ডলির সঙ্গে আর একটা নাম, টিম বাস। এই ছেলেটি ম্যান্ডলিকে খুব বিরক্ত করত, এবং এতদিন এই হিদেন এবং বহিরির কিন্তু এই কথাটা মনেই হয়নি যখন ইনভেস্টিগেশন চলছিল যে পুলিশের কাছে কি তারা এই কথাটা বলবে। আসলে যখন এই ম্যান্ডলি মারা গেছিল তখন তো এরা একদমই টিন এজ ছিল। হয়তো তাদের বাড়ি থেকেই কোনো রকম প্রেশার দিয়েছিল যে তোমরা কিছু পুলিশকে গিয়ে সেদে বলো না, বা হয়তো পুলিশের কাছে যেতে ভয় পেয়েছিল, বা অনেক কিছু আমাদের কাছে যেন সময়ে অনেক কিছু ঝাপসা যেমন হয়ে যায়, অনেক কিছু জিনিস সময়ে কিন্তু স্পষ্টও হয়। আমাদের ম্যাচুরিটি দিয়ে আমরা যখন চিন্তা করি, আমরা ম্যাচিওর ব্রেন দিয়ে যখন চিন্তা করি, তখন অনেক কিছু কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। ওদের হঠাৎ করেই ওয়াটার পার্কে দেখা হওয়াটাও যেমন কাকতালীয়। এই হিদেন এবং বহিলি যে ম্যান্ডলির যারা ক্লাসমেট ছিল, এই টিম বাসের কথাটা মনে হওয়া তোরা তখনই কিন্তু সেই দিন সন্ধেবেলাতেই পুলিশ স্টেশনে যায়, এবং পুলিশ স্টেশনে গিয়ে ওরা বলে যে সেই সময় এই ছেলেটি কিন্তু বিরক্ত করতো, কিন্তু একে কিন্তু পুলিশ সন্দেহভাজনের মধ্যে ডাকেনি, কারণ এর কথা কাউরির মাথাতেই আসেনি। কেভিন কিন্তু কথাটাকে খুব গুরুত্ব দিয়ে শোনে। হোক না 30টা বছর, বয়ে যাক না অনেকটা সময় মাঝখানে, কেস কেস, অপরাধ অপরাধ, অপরাধী অপরাধী, তার প্রাপ্য শাস্তি তাকে পেতেই হবে। এই জেদ নিয়ে কেভিন টিম বাসের খোঁজ নিতে যায়, এবং খোঁজ করতে করতে টিম বাসের খোঁজও পায়। স্ত্রী এবং পুত্রকন্যা নিয়ে সুন্দর সুখের সংসার। কেউ দেখে বলবেই না যে এই লোকটা কোনো অপরাধ করতে পারে, এবং তাকে বলা হয় তার ডিএনএ স্যাম্পল দেওয়ার কথা। কিন্তু টিম বাস এক কথায় বলে দেয় যে আমি ডিএনএ স্যাম্পল দেবো না, এবং 30 বছর পর তুমি কোনো লোককে ডিএনএ স্যাম্পল দিতে বাধ্য করতে পারো না। হয়তো কিছু আইনের, আমি তো এতটা আইনজ্ঞ নই, কারণ যেহেতু সে ডিএনএ স্যাম্পল দিতে না করেছিল এবং পুলিশ তাকে জোর করতে পারেনি, তাহলে নিশ্চয়ই কোনো আইনের মারপ্যাচ আছে, যে যেখানে তুমি একজনকে হঠাৎ করে 30 বছর পর একটা কেসকে তুমি রিওপেন করে তুমি তাকে ডিএনএ স্যাম্পল দিতে বাধ্য করতে পারো না। কিন্তু কেভিন যে অফিসার, যে ইনভেস্টিগেশনের দায়িত্বে ছিল, সেও কিন্তু ছাড়ার পাত্র নয়। সে শরণাপন্ন হয় কিম ওয়াগেনার বলে একজন মহিলার, যে কিনা এই ইনভেস্টিগেশনের যে টিম তার মধ্যে একজন ছিল। তাকে বলা হয় তুমি এই দায়িত্বটা নাও। কিম ওয়াগেনার কেভিনকে আশ্বস্ত করে যে টিম বাসের আমি যে করেই হোক ডিএনএ স্যাম্পল আমি জোগাড় করব, ডোন্ট ওরি, আমি আছি। এইবার তককে তককে থাকা, কি করে ডিএনএ স্যাম্পল তার জোগাড় করা যায়। টিম বাস অন্যদিনের মতন সেদিনও অফিসে গেছে, পিছে পিছে গেছে কিম ওয়াগেনার, একজন সাধারণ মহিলার রূপ ধরে বেশে। ও যে ওকে লক্ষ্য করছে গুণাক্ষরও টের পেতে দেয়নি। টিম বাস কাজ করতে বসে ল্যাপটপের সামনে বেশ মন দিয়ে কাজ করছিল সেদিন। হঠাৎ করে একটা কোকা কোলার ক্যান তার খেতে ইচ্ছে করে, এবং এক নিঃশ্বাসে এক ক্যান কোকা কোলা সে খেয়ে নেয়। কোকটাকে শেষ করার পর সে ওটাকে ডাস্টবিনে ফেলে ওয়াশরুমের দিকে যায়। আমি বললাম না আজকের আমার এই সাজ পোশাকের সঙ্গে এই ঘটনাটা যেটা বলতে চলেছি তার সেটা রিলেশন আছে, এবং এই মুহূর্তটারই অপেক্ষা করছিল কিম ওয়াগেনার। চট করে সবারই অলক্ষ্যে ওই কোকা কোলার ক্যানটাও তুলে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। ইনভেস্টিগেশন অফিসার যারা ছিল তারা কেভিনের হাতে দিয়ে দেয়।
যে ইনভেস্টিগেশনের ডিপার্টমেন্টে যে মেইন অফিসার কেভিন তার হাতে দিয়ে দেয় এবং বলে এই ক্যানের যে স্যালাইভা, যে লালা, যে স্যালাইভা কথাটা আমরা অবশ্য সকলেই পরিচিত খুব বেশি আমরা করোনার পর থেকে, এই লালা থেকেই কিন্তু ডিএনএ পাওয়া যাবে, একবার টেস্ট করে দেখা যাক। এইবার চলল সেটার পরীক্ষা, এইবার ফোনের অপেক্ষা। সেই ফোনটা তখন বাজলো যখন রাত, এবং রিপোর্ট এলো যে এই স্যালাইভার সঙ্গে ওই ডিএনএর ম্যাচ করে যাচ্ছে। কেভিন এর অপেক্ষায় ছিল। 30টা বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু ম্যান্ডলিকে তো তার কষ্টের, তাকে তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তার উপর যে অন্যায় অত্যাচার, নৃশংস অত্যাচার, তাকে যে মেরে ফেলা হয়েছে, সুবিচার তো তাকে পেতে হবে। অ্যারেস্ট করা হয় কেভিনকে, এবং কেভিনকে নানাভাবে জেরা করা হয়। সব থেকে অবাক কাণ্ড, কেভিনের বিপরীত পক্ষে সাক্ষী দেয় তার স্ত্রী। তার স্ত্রী বলে তার স্বামীর চরিত্র মোটেই ভালো না, বাইরে থেকে দেখে তাদের সুখী পরিবার মনে হলো, সে তার সন্তানদের উপর খুব একটা অত্যাচারী না, কিন্তু তার স্ত্রীর প্রতি যথেষ্ট অত্যাচারী, এবং এই খুনটা তার স্বামী করেছিল। কারণ সে তার শাশুড়ির মুখ থেকে শুনেছিল যখন এই ঘটনাটা ঘটেছিল তখন ওর মা, মানে এই টিম বাসের মা কিন্তু জানতো, কিন্তু টিম বাস তার মাকে বলেছিল কোনো রকমেও যদি পুলিশ কোনো সন্দেহভাবে আমাদেরকে দেখে, তোমাকে ডেকে পাঠায়, তুমি যেন কোনো মতেই স্বীকার করবে না। তাই এই অপরাধটাও করেছে, সেটা টিম বাসের বউ জানতো। আর স্যালাইভা তো মিলে গেছে, ডিএনএ তো মিলে গেছে। এইবার কেভিনের জেল হয়। কেভিন 30টা বছর চলে গেলেও কেভিন কিন্তু তার অপরাধের শাস্তি পায়। ম্যান্ডলি ফিরে এলো না, ম্যান্ডলিকে তার পরিবারের লোক চিরদিনের মতো হারালো, কিন্তু তবুও একটা কেস 30 বছর পরও কিন্তু তার অপরাধীকে শাস্তি দিতে পারল। এটাও কিন্তু অনেকটা পাওয়া, অনেকটা জয়ের। তাই আজকে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে যারা একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, যারা মনে করছি যে হয়তো আর কিছু হওয়ার নয়, না সরি, কেভিন না, শাস্তি পেয়েছিল তোমার ওই টিম বাস। আমি কেভিনের নাম করলাম, ও না সরি, টিম বাস কিন্তু এতদিন পরেও টিম বাস শাস্তিটা পেয়েছিল। 30 বছর পরে হলো কেভিনের এই মানে কেভিনের বুদ্ধিমত্তায়, কেভিন যে কেসটার পিছনে লেগেছিল এতদিন ধরে, তাই 30টা বছর পরেও কিন্তু ওই টিম বাস কিন্তু শাস্তি পেল। তাই যারা আমরা এই আরজিকর কাণ্ডে আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে আছি যে 30টা দিন চলে গেছে, 35টা দিন চলে গেছে, আমরা গুনছি, এখনো পর্যন্ত অভয়া কিন্তু তার প্রকৃত বিচার পেল না। কিন্তু এই কেসটায় কিন্তু দেখা যায় দেরিতে হলেও টিম বাস কিন্তু শাস্তি পেয়েছিল। তাই আমাদের ম্যান্ডলি কিন্তু ফিরে আসেনি, ম্যান্ডলির পরও কিন্তু টিম বাস খুব অত্যাচার করেছিল, নৃশংস অত্যাচার করেছিল, এবং তাকে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল, কিন্তু একটা দিন তার প্রপার শাস্তি সে পেয়েছিল। এইটা ছিল আজকের একটা অদ্ভুত ঘটনা। একটা কোকা কোলার ক্যান একটা অপরাধীকে তার শাস্তি পেতে সাহায্য করেছিল। একটা কেভিনের মতন ডিটেকটিভ, একটা অফিসারকে, একটা কেস যেটা তার জেদের পর্যায়ে চলে গেছিল, সেইটা সে জিতে গেছিল। হ্যাঁ, এই ক্ষেত্রে ডিএনএ প্রিজার্ভ করা হয়েছিল। ডিএনএ প্রিজার্ভ করতে গেলে বোধহয় 3 ডিগ্রি কি -3 ডিগ্রি, আমি ঠিক জানি না, আমার ঠিক মনে পড়ছে না, মানে -3 না 3 ডিগ্রিতে বোধহয় প্রিজার্ভ করতে হয়। এখানে তো আমাদের কলকাতা কেসটায় তো ডিএনএ প্রিজার্ভ করা হয়নি, কিন্তু বিদেশে তো তা হয়নি। এরা তো চিরদিন চেয়েছে যে জাস্টিস যেন পায়,
জাস্টিসটা যেন অ্যাট এনি কস্ট পায়, সেই কারণেই বলছি কেসটা কিন্তু 30 বছর পরেও সলভ হয়েছিল। এখন প্রিজার্ভ করাটা খুব দরকার। প্রত্যেকটা জিনিস তুমি কখনো হাল ছাড়লে হবে না, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার প্রিজার্ভ করাটা খুব দরকার নির্দিষ্ট টেম্পারেচারে। কারণ এটা যদি প্রিজার্ভ করা না থাকতো তাহলে থোড়ি ডিএনএ ম্যাচ করতো, এখানে তো ডিএনএ প্রিজার্ভ করা হয়নি, কাজে এখানে জিনিসটা অনেক ডিফিকাল্ট। এটা ঠিক সব জায়গায় এক কিছু হয় না, কিন্তু তবুও যেমন বলে না প্রত্যেকটা অপরাধী প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ক্লু ছেড়ে যায়, কিছু না কিছু হয়। তাই আশাবাদী এখনো আমরা যে প্রকৃত অপরাধী শাস্তি পাবে। এই প্রসঙ্গে আরেকটা গল্প মনে পড়ে গেল। এটা আমার একজন চেনা আত্মীয় গল্প, আমার ঠাকুমা বলেছিল, আমার মার কাছ থেকেও শোনা। ছোট্ট করে বলি, একটা ভদ্রলোক এবং ভদ্রমহিলা, তাদের সন্তানরা প্রত্যেকেই বড় হয়ে গেছে, বিদেশে থাকতো। তাদের একজন চাকর ছিল, নাম ছিল রামু। রামু এত করতো ওদের জন্য যে সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা, যেহেতু তাদের দুই ছেলেই বিদেশে থাকতো, মেয়ের বোধহয় ইন্ডিয়ার মধ্যেই বিয়ে হয়েছিল, কিন্তু মেয়ে বেশি আসতো না। চাকরের মানে ওই কাজের লোকের উপর এটা ঠিক, ওখানে একজন অপরাধী আর এখানে একদল অপরাধী, তা ঠিক, সত্যি তাই। সবাই মিলে যদি লড়াই করা যায় না, সবাই যদি আমরা অপরাধীকে খুঁজতাম, সবাই যদি আমরা একদিকে থাকতাম, তাহলে বোধহয় অনেক সহজ হতো, এটা বড় কথা। তো ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলা এত বেশি নির্ভরশীল ছিল ওই চাকরের উপর, রামু বলে, যেহেতু তার দুটো ছেলেই বিদেশে থাকে, হ্যালো শ্রীপর্ণা, এবং আরও একটা মেয়ে সেও দূরে থাকে। এবং রামু ওষুধ থেকে আরম্ভ করে, ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে, লাঞ্চ থেকে, ডিনার থেকে, প্রবলেমের হলে ডাক্তারকে কোন ক্ষেত্রে এমার্জেন্সি কল করতে হবে, সমস্ত কিছু ওরা এত বিশ্বাস করতে শুরু করে যে রামু মানে থোড়ি বহুত লেখাপড়া জানতো, তাই ওর কাছে ব্যাংকের বই টই সমস্ত কিছু রাখতো, ওই ব্যাংকের থেকে টাকা তুলে আনতো, ওই সব কিছু করতো। তখন এটিএম কার্ডের চালু হয়নি। রামু জানতো ওদের কত টাকা আছে, ওদের জুয়েলারি কোথায় রাখা থাকে, সব কিছু। এবং ওরা মনে মনে ঠিকও করেছিল, ওই বুড়ো আর বুড়ি, যে রামু তাদের একটা সন্তান, তারা রামুকে একটা নির্দিষ্ট অংশ ভাগ দিয়ে যাবে, যেন তার সারা জীবনটা তাদের পরবর্তীকালে চলে, মানে তাদের মৃত্যুর পর যেন রামুকে কোনো বাড়িতে আর চাকরের কাজ করতে না হয়, সে যেন তাদের ছেলেদেরকে যেরকম ভাগ দিয়ে যাবে সেরকম তারা ছেলের মতো ব্যবস্থা করে দেবে। হ্যাঁ দেখো, সব কেস সলভ তো হয় না, তবে বিদেশে কিছু কেস এমন করে ওদের ফরেন্সিক ডিপার্টমেন্টটা এত মানে এত অ্যাক্টিভ, এবং এত ওদের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ওরা নজর এড়িয়ে যায় না। ওদের ইনভেস্টিগেশনগুলো দেখলে না, মানে একসময় আমার নেশা ছিল ওদের এগুলো দেখা, মানে অদ্ভুত জিনিস থেকে অদ্ভুত জিনিস থেকে ওরা কেস সলভ করে, মানে অনেক কিছু শেখার আছে। কিন্তু সব জায়গায় কিছু না কিছু গলতি তো নিশ্চয়ই আছে, সেটা আমরা এখানে থাকি বলে হয়তো আমাদের চোখে পড়ছে বেশি, কিন্তু তবুও সলভ হয়, তবুও বা হয় না। তো যাই হোক, এই রামু আস্তে আস্তে কিন্তু ভালোবাসা থেকে লোভ জন্মালো, এবং রামু বুঝে গেল এদের প্রপার্টি কত আছে। কিন্তু রামু একটা জিনিস বুঝলো না, যে বৃদ্ধ এবং বৃদ্ধা তাকে নিজের সন্তানের মতো ভালোবাসত। রামু ঠিক করলো ওই সোনার হাঁসকে কেটে সব ডিমগুলোকে বের করে নেবে। আমি কি বললাম, কি ইঙ্গিত দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এদেরকে মেরে ফেলে সব সম্পত্তিগুলো নিয়ে নেয় ভালো। তাই একদিন বলল, লকারে রেখো না গয়নাগুলো, ভীষণভাবে চারিদিকে ব্যাংক ডাকাতি হচ্ছে। এবং ওরা রামুর কথা এত বিশ্বাস করতো, ওরা এত বেশি নিউজ ফিউজ শুনতো না,
ওই রামু এমনভাবে কনভিন্স করলো, ওরা সমস্ত টাকা পয়সা গয়নাগাটি যাই কি জানি কেন ওরা হিপনোটাইজড হয়ে গেছিল রামুর কথায়। ব্যাংক থেকে সমস্ত বের করে ওরা লকারে এনে রাখলো, বাড়ির লকারে। এই বাড়ির লকারে চাবি ছিল রামুর কাছে। রামু খুব ভালো করে জানতো যে কোন সময় রামুর বৃদ্ধ মালিক বাড়িতে থাকে না, আর কোন সময় বৃদ্ধ মালকিন পুজোর ঘরে পুজো করে। এইটা একটা সুনেরা মকা। সেদিন ঠিক সময় মতো স্নান সেরে বৃদ্ধা ঠাকুরের সামনে পুজো করতে বসছিল। রামু কিন্তু একটু ভুল করেনি সময়ের সদ্ব্যবহার করতে। সদ্ব্যবহারই বটে। রামু পিছন থেকে গিয়ে বৃদ্ধার গলায় গামছা পাকিয়ে যখন মারছে তাকে একদম গলা চিপে, যখন বৃদ্ধা তাকিয়ে দেখে যে যাকে তারা সন্তানের মতো ভালোবাসে সেই রামু তাকে একা বাড়িতে পুজোর ঘরে ঠাকুরের সামনে তাকে গামছা পেঁচিয়ে মারছে, তখন একটাই কথা লাস্ট তার মুখ থেকে বেরিয়েছিল, রামু তুই। মানে যখন মৃতদেহ পাওয়া গেছিল তখন প্রথম যেটা পুলিশদের চোখে এসেছিল যে আমরা যে বাঁচার জন্য লড়াই করি, সেখানে কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না। ঠাকুরের ঘরের একটা বাসন এদিক ওদিকও হয়নি, তার গায়ে মানে কোনো রকম আঁচড় বা কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন নেই। অর্থাৎ এটা কোন ক্ষেত্রে হয়, যে ক্ষেত্রে অপরাধী ভীষণ চেনা হয় সেই ক্ষেত্রেই এরকম কিন্তু হয়। এবং এই কেস কিছুদিনের মধ্যেই সলভ হয়ে গেছিল। রামু ধরা পড়ে, সারা জীবন তাকে জেল খাটতে হয়। একটাই আফসোস ওই বুড়োটার ছিল, বৃদ্ধ ভদ্রলোকের ছিল, যে যাকে আমরা নিজের সন্তানের থেকেও বিশ্বাস করলাম, নিজের সন্তানের মতনই ভালোবাসলাম, সেই রামুর হাতে ওর মাকে মরতে হলো। মানে যখন বলছে তখনও বলছে ওর মাকে, মানে ওকে ওরা কোনো সময় সন্তান ছাড়া আর কিছু ভাবেনি। আমি বলছি না যে পৃথিবীর সব কাজের লোক সমান, পৃথিবীর সব লোক অবিশ্বাসী, নিজের সন্তানও নিজের মা বাবাকে মারে, কিন্তু আমি বলতে চাইছি যে বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধের মতো নয়, আর সব কিছু ইনফরমেশন সবাইকে দেওয়ার জন্য নয় এবং সবাই তা নেওয়ার যোগ্যও নয়। তাই প্রত্যেকটা মুহূর্তে মনে আমরা বিশ্বাস নিশ্চয় করব, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এই কথাটা যখন বলেছিলেন আমাদের মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এই কথাটা বোধহয় বিবেকানন্দর কথা না কি, তাই তো নাকি কোন মহান ব্যক্তির বলা, এটা বিবেকানন্দরই বোধ হয় কথা। সেই যুগ আর এই যুগ কিন্তু এক নয়, যুগ পাল্টেছে। কাজে কথাটার সঙ্গে একটু অ্যাড করে নেওয়া ভালো যে চোখ কান খুলে বিশ্বাস করাটাই ভালো। বিশ্বাস হারানো পাপ না, বরঞ্চ একেবারে অন্ধবিশ্বাস করাটাও পাপ। যাই হোক, আমার লাইভের আজকে অনেকগুলো গল্প বললাম, তোমাদের কেমন লাগলো জানিও। এতক্ষণ পর্যন্ত থ্যাংক গড কোনো ডিস্টারবেন্স হয়নি। আর তোমাদের কোনো মন্তব্য, কোনো কমেন্টস পাচ্ছি না। কিছু খুললে এরা ভালো করে, হ্যাঁ গো একটা কথা কি বলতো, আমি বললাম না যে সেই ঘটনার পর থেকে না এটা কোথায় ইনসিকিউর লাগছে। মানে সেদিন ছেলের সঙ্গে সিনেমায় গেছিলাম ওই বাবলি দেখতে, কারণ আমার খুব প্রিয় লেখক বুদ্ধদেব গুহ। আমি ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমে গিয়ে এত ভয় লাগছিল, কারণ ওয়াশরুমের এরিয়াগুলো খুব নিরিবিলি হয়। আমাদের কোথাও যেন আমরা খুব, এই ঘটনাটা আমাদের যেন একটা, এবং এই ঘটনার পর অনেকগুলো ঘটনা ঘটেছে, সেটাই আমার কাছে সব থেকে হ্যালো সার্থক। এই ঘটনার পর অনেকগুলো ঘটনা ঘটেছে, মানুষ ভয় পাচ্ছে না, মানুষ যেন নৃশংস থেকে নৃশংসতর হয়ে যাচ্ছে। এইটাই সব থেকে ভয়ের, যে মানুষ একটা শিক্ষা থেকে তাদের কিছু কিছু মানে কয়েক শ্রেণীর মানুষ
তারা কিন্তু ভয় পাচ্ছে না, তারা কিন্তু শাস্তির ভয় পাচ্ছে না, তারা 3 বছরের মেয়েকেও রেপ করছে। তারা তারা যেন আরো নৃশংস হয়ে যাচ্ছে মানুষ দিনের দিন। কি পশুর প্রতি, কি মানুষের প্রতি, মানে এত নৃশংসতা, এত নৃশংসতা দেখার পর মনে হয় আবার আসিব ফিরে। এই গানটার মনে হয় না, মনে হয় আর যেন এই পৃথিবীতে জন্ম নিতে না হয়। আর পারছি না, মানে এই নিতে পারছি না। মানুষ তো একটা ঘটনা থেকে শিক্ষা নেয়, এবং আমি এখানে মা বাবার শিক্ষা নেই তা বলবো না, কোথাও একটা কিছু ল্যাক হচ্ছে, কোথাও আমাদের মধ্যে একটা অভাব হচ্ছে, কোথাও আমাদের মধ্যে একটা অসম্ভব উন্মাদনা, অসম্ভব অ্যাগ্রেসিভনেস, অসম্ভব আমার যা চাই তাই পাবো অ্যাট এনি কস্ট, এবং তাতে কাউরি প্রাণ নিতে আমরা পিছু পা হচ্ছি না। কিছু শ্রেণীর মানুষ এটা ভিড়ে যাচ্ছে। একটা 3 বছরের বাচ্চাকে দেখে তোমার কি আসতে পারে? একটা 32 বছরের ডাক্তারকে তুমি অত নৃশংসভাবে কেন মারবে? তার চোখে শিরা ফেটে রক্ত, তার পেলভিস ভেঙে যাওয়া, তার পা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাওয়া, তাকে মাথার ঠুকে ঠুকে, মানে যতটা কষ্ট দেয়া যায়, ক্ল্যাচার তার ইয়েতে ভ্যাজাইনাতে ঢুকিয়ে দেওয়া, মানে নৃশংস থেকে নৃশংসতর। এবং হাত ধরেছিল তারই একজন বান্ধবী, যে কিনা তার 1 ঘন্টা আগে নাকি তারা 4 জন মিলে নাকি সুইগি থেকে না কি থেকে খাবার এনে খেয়েছে। তাহলে আমি বলতে চাই যে এই যে ঠান্ডা মাথায় মানুষ মানুষকে এভাবে শেষ করছে, এবং তারপরেও যে 14ই আগস্ট আমরা রাত্রিবেলায় মিছিল করেছিলাম, 14ই আগস্ট একটা মেয়েকে গলা কেটে মৃতদেহ পাওয়া যায়, এবং হ্যাঁ, এবং তারপরেও তোমার অনেকগুলো কেস হলো, জানো তো। হ্যাঁ, ধ্বংসের পথে যাচ্ছি আমরা, কিছুই না, আমরা ধ্বংসের পথে যাচ্ছি, কিন্তু তার আগে ইন্দ্রাণী কত ধ্বংস দেখতে হবে, কত মানুষকে এভাবে নৃশংসতার বলি হতে হবে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, ভগবানের কাছে এটাই প্রার্থনা যে সত্যি তোমরা অবতীর্ণ হও, তোমরা সত্যি কোনো না কোনো রূপে এসে পৃথিবীকে শুধরে দাও। এই পৃথিবী আমাদের বাসযোগ্য নয়, এই পৃথিবী আমাদের জন্য নয়। যে পৃথিবীতে আমরা প্রত্যেকটা মুহূর্তে, সব থেকে হচ্ছে প্রত্যেকটা মা বাবা, আমরা আমাদের ছেলে মেয়ে নিরাপত্তা নিয়ে রাতের ঘুম চলে যাচ্ছে, সেই পৃথিবী কি বাসযোগ্য হতে পারে? আমাদের প্রত্যেকের যেন এই শারদীয়া উৎসবে একটাই প্রার্থনা হয় মার কাছে। উৎসবে ফিরছি না বলবো না, উৎসবে আছি। মা দুর্গাকে অবশ্যই, মা দুর্গা বছরে একবার আসে, মা দুর্গাকে অবশ্যই দুহাত ভরে আমরা বরণ করব, এবং মাকে জড়িয়ে ধরে কেঁদে বলবো, মা এই নৃশংসতার বলি দাও, এই নৃশংসতার শেষ করো, এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দাও। এটাই যেন আমাদের দশভুজার কাছে আমাদের প্রার্থনা হয়েছে, এবং এইটা বলেই আজকে লাইভ শেষ করলাম। কেমন লাগলো জানিও। শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.